তারা এত দুর্গন্ধ বেরোচ্ছে তাদের গা দিয়ে যে তাদের পরীক্ষাতেও বসা যাবে না, সব মানছে আমি। কিন্তু যারা এটা করালো, যাদের জন্য এই ঘটনাটা ঘটলো, তারা কজন জেলে আছে? আচ্ছা, র্যাঙ্কজাম কি শিক্ষকরা নিজ হাতে করতে পারে? আরে উত্তর দাও। শিক্ষকরা ঘুষের টাকা দিয়েছে আর নেতা মন্ত্রী আমলারা র্যাঙ্কজামটা করিয়ে দিয়েছে, তাই তো? যারা এই পাপগুলো করলো তাদের ফাঁসি কোথায়, তাদের জেল কোথায়, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত হলো কোথায়, তাদের বিরুদ্ধে 3rd ডিগ্রি কোথায়? চুরি করেনি, কৃষ্ণেন্দু চুরি করেনি, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছিল, এটুকু সহ্য করার জন্য তার নীতিবোধ তাকে পারমিট করেনি। তার মনে হয়েছে এই জগৎ সংসারে আমার থাকার দরকার নেই। পার্থ চট্টোপাধ্যায় কি এভাবে কীটনাশক খেয়ে জান দিয়েছিল? আবারও 32,000 চাকরি হয়তো যাবে। বলছেন যারা ঘোষিত অযোগ্যরাও বেতন ফেরত দেবেন না? কেউ দেবে না। তো এত বিস্ফোরক কথা বলছেন। একদম বলছি, চ্যালেঞ্জ করলাম আমি। চাকরি চলে যাক এটা চাইছে, চাকরি বন্ধ হয়ে গেলে সরকার চাইছে, বেতন দিতে হবে না। এই যে 32,000 চাকরি চলে যাবে, বেতন দিতে হবে না, ওই জনপ্রিয় স্কিমগুলোতে টাকা যাবে। অযোগ্য দাগি পরীক্ষায় বসবে না, সব ঠিক আছে। এমন একটা ভাব নেওয়া হচ্ছে যেন শুধু ওরাই খারাপ। কেন সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে না কেন, একটা আমি বুঝতে পারছি না। বা এটা নিয়ে যারা অ্যাপিল করছে সুপ্রিম কোর্টে তারা উচ্চবাচ্য করছে না কেন, এটা আমার মাথায় আসছে না। যে যারা অযোগ্য শিক্ষক তৈরি করলো, 3টে তো অযোগ্য দেখেছে, 3টে অ্যাঙ্গেল। এক হচ্ছে র্যাঙ্কজাম, 2 হচ্ছে সাদা খাতা, র্যাঙ্কজাম সাদা খাতা, আর প্যানেল বহির্ভূত অথবা প্যানেল রিজেক্ট হয়ে গেছে, সময় সীমা উত্তীর্ণ হয়ে যাও প্যানেলের লোক। এই 3টে তো, এটা যারা করলো, এটা কি শিক্ষকরা করলো? এই 3টে কাজ করেছে কারা? 3টে কাজ করেছে অফিসাররা, নেতারা, মন্ত্রীরা, আমলারা, গামলারা, দালালরা। দালালরা টাকা সংগ্রহ করেছে, যোগাযোগ করে দিয়েছে। এই যে সেকশনটা, মানে আমি বুঝলাম শিক্ষকদের, অযোগ্যদের যারা কাঁকর তাদের শাস্তি হচ্ছে, তাদেরকে পরীক্ষাতেও বসতে দেওয়া হবে না, এই তো গল্প। তারা এত দুর্গন্ধ বেরোচ্ছে তাদের গা দিয়ে যে তাদের পরীক্ষাতেও বসা যাবে না, সব মানছে আমি। কিন্তু যারা এটা করালো, যাদের জন্য এই ঘটনাটা ঘটলো, তারা কজন জেলে আছে? আমার যতটুকু আমার ধারণা, তাদের বৃহত্তম অংশ এখন এয়ার কন্ডিশন ঘরে ঠান্ডার মধ্যে শুয়ে আছে, টাকা গুনছে, এত টাকা তাদের কাছে। চুরির টাকায় তারা পুরী যাবে না, তারা আরো দূরে চলে যাচ্ছে বেড়াতে। চুরির টাকায় পুরীতে না, আরো দূরে ঘুরছে, বেড়াচ্ছে, মজা করছে, মস্করা করছে। তাদের মধ্যে কেউ কেউ পার্থ চট্টোপাধ্যায়ের মধ্যে অর্পিতা আছে, তাদের মধ্যে কেউ কেউ এখন জ্যোতিকে দেখছে, জ্যোতি কত সুন্দর সুন্দর শরীর তা দেখাচ্ছে। পাকচর জ্যোতি, আর কেউ যেন পাকচর পৃথিবীতে পয়দা হয়নি। পাকচর কতটা সেটা নিয়ে আলোচনা হয়, তার শরীরটা কেমন সেটা নিয়ে আলোচনা হয়। বাংলা কালচার কি আমি বুঝতে পারছি না। আমি আবারও বলি সুপ্রিম কোর্টকে, আমি আবারও বলি আবেদন নিবেদনকারীদের, আমি আবারও বলি যারা এই এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করতে চাইছে তাদের সকলকে। হ্যাঁ, কাজী মাসুম আক্তার বারবার বলেছে, বারবার, একবার নয়, যে যারা অপরাধ করলো, যারা করালো এই কাজটা। আচ্ছা, র্যাঙ্কজাম কি শিক্ষকরা নিজ হাতে করতে পারে? আগে উত্তর দাও। শিক্ষকরা ঘুষের টাকা দিয়েছে আর নেতা মন্ত্রী আমলারা র্যাঙ্কজামটা করিয়ে দিয়েছে, তাই তো? প্যানেল বহির্ভূত বা প্যানেল উত্তীর্ণ, মেয়াদ উত্তীর্ণ, এক্সপায়ার ডেট হয়ে গেছে আর কি, সেই প্যানেলের মাধ্যমে নিয়োগ করলো। কে করলো আগে ক্লিয়ার করো। শিক্ষকরা কেউ নিজেই নিয়োগ হয়ে গেল? এটা সংশ্লিষ্ট মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন, তাদের নেতা, তাদের মন্ত্রী, ডিআই অফিসকে দিয়ে অনুমোদন করিয়ে তাদের একদম অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়ে গেল। তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখে মধ্যশিক্ষা পর্ষদ দেয়, দরকার ছিল তাদের অ্যাপ্রুভাল দেখে সংশ্লিষ্ট ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল, তারা অ্যাপ্রুভাল দিল, ওরা চাকরি করলো আর 10 বছর, তাই তো? এই টোটাল পরিকল্পনা যারা যারা করলো, সাদা খাতে জমা দিয়ে যারা চাকরিটা করিয়ে দিল, তাদের কার কার শাস্তি হয়েছে তা নিয়ে জগৎ সংসারে কোনো উচ্চবাচ্য নেই কেন? তা নিয়ে সুপ্রিম কোর্টের জাস্টিসদের কান্না নেই কেন? তা নিয়ে সুপ্রিম কোর্টের জাস্টিসদের নীতিবাক্য কোথায়? যারা এই পাপগুলো করলো তাদের ফাঁসি কোথায়, তাদের জেল কোথায়,
তাদের সম্পত্তি বাজেয়াপ্ত হলো কোথায়, তাদের বিরুদ্ধে 3rd ডিগ্রি কোথায়? হায় রে ছাত্র সমাজ, কি নীতি নৈতিকতা বোধ। কৃষ্ণেন্দু, তুমি কেমন আছো গো? তোমার শিক্ষক ছিল না? তোমাদের পড়াতো না? তোমার শিক্ষকরা কেউ কেউ জাল ছিল গো কৃষ্ণেন্দু, তোমার শিক্ষক জাল ছিল, কিন্তু তুমি নৈতিকতা শিক্ষা নিয়েছিলে কৃষ্ণেন্দু। পাঁশকুড়ায় সম্ভবতর বাড়ি, 7ম শ্রেণীতে পড়ে। তাকে শুধু একটু চোর বলেছে, হ্যাঁ, ভরা বাজারে একটু একটু মেরেছে, কিন্তু চোর বলেছে। কৃষ্ণেন্দু সহ্য করতে পারেনি, কেন সে চুরি তো করেনি, সে সহ্য করতে পারেনি, জীবন দিয়ে দিল কৃষ্ণেন্দু। মাকে লিখে দিচ্ছে চিঠিতে, মা আমি চুরি করিনি মা, 20 টাকার কুড়কুড়িটা চুরি করিনি মা, রাস্তায় পড়েছিল মা, আমি ওটা তুলে নিয়েছি মা। তারপর আমাকে যে অপমান করলো চোর বলে, এই পৃথিবীতে আমার বাঁচার আর কোনো স্বাদ নেই মা, চললাম মা পৃথিবী থেকে। কীটনাশক ঘরেই ছিল, ওটা খেলাম মা, চললাম। সামান্য চোর বলার জন্য 7-এর বাচ্চা নিজের জান দিয়ে দিতে পারে। মানলোকে সিভিক ভলেন্টিয়ার, মাননীয় এই পদগুলো তৈরি করেছেন, যে পদে নীতি নেই, মানবিকতা নেই, আদর্শ নেই, কিচ্ছু নেই। হায় রে, মাননীয় দলবল তৈরি করেছে এই কাঁকরের পথ। শিক্ষকরা, আধিকারিকরা, বড় বড় আমলারা, মন্ত্রীরা, তাদের চোর বলে লজ্জা হয় না। 7ম শ্রেণীর কৃষ্ণেন্দুকে চোর বললে সে জীবন দিয়ে দেয়। এই পড়ুয়ার পাবো? তোমার শরীর খারাপ লাগছে শুনে, ভাল লাগছে তোমার? এই পড়ুয়া জাতিকে ধসে যাবে আস্তে আস্তে। পড়ুয়ারা তো ভাবে চুরি করাটাই আসল লক্ষ্য, চুরি করা মহাপুণ্য, যদি না পড়ো ধরা, এটাই ছাত্রদের কাছে মাথায় আসবে। ও চুরি করেনি, কৃষ্ণেন্দু চুরি করেনি, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছিল, এটুকু সহ্য করার জন্য তার নীতিবোধ তাকে পারমিট করেনি। তার মনে হয়েছে এই জগৎ সংসারে আমার থাকার দরকার নেই। পার্থ চট্টোপাধ্যায় কি এভাবে কীটনাশক কি জান দিয়েছিল? কালীঘাটের কাকু 7ম শ্রেণীর কৃষ্ণেন্দু, কীটনাশক দিয়ে আসবো নাকি, জান দেবেন? কুন্তল, শান্তনু, অয়ন, কল্যাণময়, সোনামানিক, প্রাথমিক শিক্ষা পর্ষদের মানিক, অধ্যাপক সুবিরেশ, কত কেস, কি বেশ, শান্তিপ্রসাদ আর জনৈক, তারপরে ছোট বড় মেজ নেতা, কত সৎ রঞ্জন, কত অঞ্জন ভঞ্জন রঞ্জন, পরেশ অধিকারী, একেবারে এই যুগের তরকারি। আমি বলিনি, এরা প্রত্যেকেই কম বেশি চোর। চুরি করা পুরো শিক্ষাকে শূন্য করে দিল। কারো কীটনাশক খেয়ে মৃত্যুর ইচ্ছা স্বাদ জাগেনি, ছোট্ট কৃষ্ণেন্দুর জেগেছিল। এরা আগামী প্রজন্ম, আগামীর ভারতবর্ষ। আর এই সমাজে সিভিক ভলেন্টিয়ার আছে, শুভঙ্কররা আছে, তাদেরকে শাস্তি হবে জানি না। আমি খুব সিম্বলিক কথা বললাম। ওইটুকু বাচ্চার আত্মসম্মান আছে, গ্লানি আছে, এদের আত্মসম্মান গ্লানি কিচ্ছুটি নেই। সুপ্রিম কোর্টকে বলি, একটু কৃষ্ণেন্দুকে দেখুন না, ওই ছাত্রদের দেখুন, তাদের কাছে এই ভুসিমালকে প্রেরণ করলো কারা, কে করালো, তাদের শাস্তি নেই। আপনি অযোগ্যদের বলছেন যে তাদেরকে পরীক্ষা বসার সুযোগ আর দেওয়া হবে না, কিন্তু যারা যোগ্য তারা পরীক্ষা বসে পাশ করবে, কে বলেছে আপনাদের ফেল করবে? সব অত সহজ? আমার জানা আছে জানো, আমি স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা
যখন বসলাম, একটা উদাহরণ দিচ্ছি, আমার একজন বন্ধু ভালো ছেলে, সেও বসেছিল, আমি প্রথম ব্যাচে বসেছিলাম, সার্ভিস কমিশন যখন শুরু হয়েছিল প্রথম ব্যাচই পেয়েছিলাম। আমি জানতাম না আমার নাম বেরিয়ে গেছে, পরীক্ষা দিয়ে ভুলিয়ে গিয়েছিলাম, মানে এতটাই খেলতে খেলতে পরীক্ষা দেওয়া আর কি। তখন টাটকা পড়াশোনার মধ্যে ছিলাম, একটাই জীবনে পরীক্ষা বসেছি, একটাই পেয়েছি। আর একটা হেডমাস্টারের পরীক্ষা বসেছিলাম, ওটাও পেয়েছি। জীবনে দুটো পরীক্ষা বসেছি, দুটি ভাল লাগছে বলতে, সফল। আমার সাথে ওই বন্ধুটি পরীক্ষা বসেছিল, সেই 99 সালের কথা বলছি, ফেল হলো। 2000 সালে বসলো, ফেল। 2001 ফেল, 2002 ফেল, 2003 ফেল, 2004 ফেল। যথেষ্ট যোগ্য লোক ছিল। 2005-06 পরীক্ষা দিল, কলেজ সার্ভিস কমিশনে কলেজ চান্স পেয়ে গেল। সে সারা জীবন স্কুলে পেল না, কলেজে পেয়ে গেল। ক্লিয়ার? তাহলে কলেজ সার্ভিস চান্স পেয়ে যাচ্ছে, স্কুল সার্ভিস চান্স পেয়ে যাচ্ছে, ভাগ্য তো। ফলে ব্রিলিয়ান্ট হলে, যোগ্য হলে সবসময় সে চাকরি পাবেই, তার কোনো গ্যারান্টি নেই। কিছু কিছু পরিস্থিতি এর পেছনে কার্যকরী হতে পারে। ফলে যারা গতবারে চাকরি পেয়েছিল, যারা 2016 চাকরি পেয়েছিল, যারা যোগ্য ছিল, তারা 2025-এ আবার পরীক্ষা দিয়ে চাকরি পাবে, কোনো গ্যারান্টি নেই। যারা বলছে আবার পরীক্ষা দিয়ে যোগ্যতা দেখো, না হবে না, আমি তো উদাহরণ দিলাম। স্যার আমি একটা প্রশ্ন করবো আপনাকে। আপনি বলছেন যে দুর্নীতি এবং কার্যত দুর্নীতি এবং নীতিবোধ নিয়ে আপনি প্রশ্ন তুলছেন। ছোট্ট সপ্তম শ্রেণীর কৃষ্ণেন্দুর যে নীতিবোধে, যে সম্মানে যে আঘাত লাগায় সে আত্মঘাতী হলো, সেখানে দাঁড়িয়ে আপনি প্রশ্ন তুলছেন যে এত তাবড় তাবড় দুর্নীতির অংশ হিসেবে যারা সুপরিচিত এই মুহূর্তে সমাজে, তাদেরকে নীতিবোধে কোথাও গিয়ে বিবেকটাকে তাদের সেই লঙ্গরাজার মতো হারিয়ে গেছে। আমি একটা প্রশ্ন করবো আপনার কাছে। আমরা দেখলাম সাম্প্রতিককালে এই 3রা এপ্রিল 2016 সালের সমস্ত প্যানেলটিকে ঐতিহাসিক যে রায় সুপ্রিম কোর্টে, তাতে একদম এক লহমায় চাকরি হারালেন প্রায় 25,753 জন শিক্ষক এবং শিক্ষাকর্মী। এই একই মর্মে 32,000 প্রাথমিকের চাকরির যখন বাতিলের প্রশ্ন এবং শুনানির মধ্যেখানে কলকাতা হাইকোর্টে রীতিমতো পর্ষদের তরফ থেকে বলা হয়েছে যে বেনিয়ম হয়েছে মানে যে দুর্নীতি হয়েছে তার তো কোনো মানে নেই। বেনিয়ম দুর্নীতি সত্যি আলাদা। তো এই বেনিয়মের পেছনে দুর্নীতি কার্যকরী নয়, খুব ক্লিয়ার করে দেখতে হবে। র্যাঙ্ক জাম বেনিয়ম, ঠিক আছে, সাদা খাতা বেনিয়ম, ভরা খাতা তো নিয়ম, সাদা খাতার বেনিয়ম। মেয়াদ উত্তীর্ণ, এক্সপায়ার ডেট চলে গেছে, এক্সপায়ারি ডেট, অনিয়ম, বেনিয়ম। যেটা করা হয়েছে তো দুর্নীতি করার জন্য, খুব ঠান্ডা মাথায় বসতে হবে। হায় রে কৃষ্ণেন্দু, তোমার কুড়কুড়ির দাম মাত্র 20 টাকা না, মাত্র 20 টাকা। রাস্তায় পড়েছিল বেচারি, দোকান বন্ধ দেখে নেয়নি, দোকানদারকে খুঁজে পায়নি, রাস্তায় পড়েছিল, ওর খুব কুড়কুড়ি খাওয়ার শখ হয়েছিল, কুড়িয়ে পেয়েছিল রাস্তা। চোর বলেছে শুধু, সহ্য করতে পারেনি বেচারি। অনিয়ম বেনিয়ম, পিঠুপিঠি তার সাথে এসে যায় দুর্নীতি, পিঠুপিঠি তার সাথে এসে যায় দুর্নীতি, পিঠুপিঠি। আবারও 32,000 চাকরি হয়তো যাবে, এরা পেয়েও হারাবে। সুপ্রিম কোর্টকে বলি, হাইকোর্টকেও বলি, এমন হয় না এই সব লোকদেরকে একসাথে ফাঁসি কাটে ঝোলানো হচ্ছে, অথবা লাঠি পেটা করতে করতে জেলে ঢোকানো হচ্ছে। কাদের স্যার? এই যত চোর চিটিংবাজ যাচ্ছে। যখন সন্ধ্যা হয় গ্রামে দেখতাম হাঁস মুরগিগুলোকে ঠাকুমা কেমন তার কুঠুরির মধ্যে ঢোকাতো, আয় আয় করতে করতে, এদেরকে সব ধরে এক কুঠুরির মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো হাঁস মুরগির মতো। সব চোর চিটিংবাজ, তারপর মন্ত্রী আছে, আমলা আছে, গামলা আছে, তান্ত্রী আছে, শান্ত্রী আছে, যারা রাজ্যের বিবেক, যারা ভোট রাজনীতি করেছে, যারা বিপুলভাবে জিতেছে। মানে মানিক বন্দ্যোপাধ্যায়, মানিক 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 ওর নাম কি, বন্দ্যোপাধ্যায় তো লেখক, সে মানিক ভট্টাচার্য। কি অবাক ঘটনা, মানিক লুটপাট করে দিয়েছে, সরকার জানে নিশ্চয়ই। এটা কে বলছে? এটা বলছে কুণাল ঘোষ। সব চুরির কথা সরকারের কাছে ছিল, সরকার সব জানত।
তো মানিক এই যে বিরাট লুটপাট করলো, তারপরে 21 সালে তাকে এমএলএ টিকিট দিল, সে এখন এমএলএ হয়ে গেছে। রিওয়ার্ডস সবচেয়ে অসুখ তো এই জায়গাটায়। ওয়াকআপ লুটে দুর্নীতিতে যুক্ত জাস্টিস গনি, আমরা জানি সেই জাস্টিস গনি আগে জগৎবল্লভপুর কেন্দ্রে এমএলএ টিকিট পেল, এখন ভগবান গোলার এমএলএ। না না, আমি বুঝতে পারছি না। বিরাটির যে বিধায়ক তাপস সাহা, যার নাম একদম ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিল এই এই নিয়োগ দুর্নীতির সঙ্গে, সেই তাপস সাহার মৃত্যুর পরে রীতিমতো তার নাম যাতে বিশেষ না আসে, এই জন্য একদম অ্যান্টি কারাপশন সেল যাতে সিবিআই তদন্তভার না নিতে পারে, তারা রীতিমতো কেস ফাইল করছে। কি ইঙ্গিত দিচ্ছে স্যার? অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম সেই তাপস সাহা মারা যায় নিজ হাতে মাল্যদান করতে যাচ্ছেন বিধানসভায়, কি ইঙ্গিত দিচ্ছে? তাহলে কি দল অবগত এই চুরি দুর্নীতি সমস্ত বিষয়ে? গন্ধ বেরোচ্ছে না তো, আমি তো এখানে বসে আছি বাড়িতে, জানলার ফাঁক দিয়ে দুর্নীতির গন্ধ বেরোচ্ছে, গন্ধ মম করছে। ফুলের গন্ধে সুগন্ধে আমাদের সেই সমাজ মম করে না। বাংলায় যেদিকে তাকাচ্ছি না, দৃশ্য তো আছে, কিন্তু বাংলায় বেশি। এ দেশের এই পোড়া দেশের, এই পোড়া সমাজের, এই পোড়া রাজ্যের সবচেয়ে পচন, সবচেয়ে বড় অসুখ, ক্ষয়রোগ মনে হয় দুর্নীতি। সব স্যার, আমার একটা প্রশ্ন আছে। এই যে অযোগ্য শিক্ষক যারা একদম ঘোষিত টেন্টেড ক্যান্ডিডেট, তাদেরকে রীতিমতো সুপ্রিম কোর্ট তাদের বেতন ফেরানোর নির্দেশ দিয়েছিল, এবং তারপরে তারা যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো এবং আজ তাদের মামলা সম্পূর্ণ ডিসমিস করে দিল সুপ্রিম কোর্ট। এরপর কি অতি শীঘ্রই তাদের বেতন ফেরত দিতে হবে? আমি খুব দুশ্চিন্তা আছি। অনেকগুলো ইস্যু চলে যাচ্ছে। রাজ্যে সবচেয়ে বড় ইস্যু ইউসুফ পাঠানকে বাদ দিয়ে ওই অভিষেকে কি করে ওই দলে পাঠানো যায়। বিভিন্ন আন্তর্জাতিকভাবে যুদ্ধের কথা, সিঁদুরের অপারেশন সিঁদুরের যে সাফল্য, সন্ত্রাস বিরোধিতার কথা বলতে পাঠানো, বিরাট দুশ্চিন্তা নিয়ে। আমি শুধু একটা জিনিস ভাবছি যে এদের থেকে যখন টাকা চাওয়া হবে, এদের টাকাটা কোত্থেকে দেবে? প্রথমত এরা তো কেউ 10 লাখ, কেউ 15 লাখ করে দিয়েছিল, দেওয়ার পর বেতন পেয়েছিল। 8-10 বছরের বেতনের পরিমাণ অনেক টাকা, 30-40 লাখ টাকা 8-10 বছরের বেতন করছে। তাহলে প্রথমে দিয়েছে 15 লাখ, আবার ওদের সারা জীবনের বেতন সুদ সহ ফেরত দিতে হবে, 12 না কত % সুদ, সেটা প্রায় 40-50 লাখ। আচ্ছা, 50 লাখ টাকা ফেরত দেবে এরা? এরা কি কৃষ্ণেন্দু হবে না? 20 টাকা, মানে 20 টাকাটা কৃষ্ণেন্দু সহ্য করতে পারেনি, এরা 50 লাখ সহ্য করতে পারবে? এটা কি সম্ভব? আমি সুপ্রিম কোর্টকে বলছি, এটা করে দেখান তো, এই কত ক্ষমতা আছে। আমি সুপ্রিম কোর্টের কাছে একটা প্রশ্ন তুলে দিলাম, একটা করে দেখান তো, একজনের থেকে নিয়ে সম্ভব কিনা। আগুন জ্বলে যাবে রাজ্যে। তাহলে বলছেন যারা ঘোষিত অযোগ্যরাও বেতন ফেরত দেবেন না? কেউ দেবে না। তো এত বিস্ফোরক কথা বলছেন। একদম বলছি, চ্যালেঞ্জ করলাম। আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম যে খামোখা রিভিউ পিটিশন করতে চাচ্ছে, কিচ্ছু কাজ হবে না, শূন্য হবে, রেজাল্ট শূন্য হবে, এটা ফালতু, এটা আইওয়াস। ঠিক তাই হচ্ছে, রিভিউ পিটিশনে কিচ্ছু হবে না। কারণ চাল আর কাঁকর সঠিকভাবে পৃথকীকরণ কাজটা করেনি। স্যার, আপনি যখন রিভিউ পিটিশনের বলছেন যে কিচ্ছু ফলপ্রসূ হবে না, সে প্রসঙ্গে আমি বলবো 26 তারিখ থেকে 13 জুলাই অব্দি সুপ্রিম কোর্টে সামার ভ্যাকেশন। এর মধ্যে কি রিভিউ পিটিশন ভ্যাকেশন বেঞ্চে শুনানির কোনো সম্ভাবনা থাকে? আমি কিছু বলছি, কিছু হবে না, ফালতু। এটা যে টাইম কিলিং, এটা যে আশায় মরে চাষা, কিচ্ছু হবে না। কিন্তু অনেক আগে বলেছি ফালতু বকবক কিছু। ও আচ্ছা আচ্ছা, আমাদের কিছু ট্যাক্সের টাকা খরচা হবে, আমাদের কিছু ট্যাক্সের টাকা আছে না, অ্যাডভোকেট ডাকাবে। ওই অভিষেক মনু সিংভি না কি নাম, সে একটু খাবে, তার সংসার, সে বাজার হাট করবে আমাদের টাকায়। কপিল সিব্বাল বাজার হাট করতে যাবে, ওর বউ মার্কেটিং করতে যাবে আমাদের টাকা, মানে আমার ট্যাক্সের টাকায়। এইটা মানে আমি যে ট্যাক্সের টাকা দিয়েছিলাম তার একটা অংশ নিয়ে। আপনি যদি সত্যি এই কথা বলেন, আপনার কথা যদি ধরে এগোই, তাহলে তো 31শে মে এর মধ্যে সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, যেটা রাজ্যকে 17 এপ্রিলের অর্ডারে স্পষ্ট করে বলা আছে। শুধু তাই নয়, বলা আছে যে সেটা যদি না করা হয়, সেই সংক্রান্ত এফিডেভিট যদি জমা না করা হয়, তাহলে সেই নির্দেশনামাটি ভ্যাকেট হয়ে যাবে বা কস্ট ইম্পোজ করা হবে, বা দুটোই হতে পারে। তাহলে শিক্ষকদের আর কোনো চাকরি থাকবে না, যাদের জব 31শে ডিসেম্বর অব্দি কন্টিনিউশনের কথা বলা হচ্ছে, তারা তো একদম পথে বসে যাবেন। কি পথে বসলো? আরে পথে তো আমি ছিলাম।
আমি তো 2022 সালে টেট পরীক্ষা যারা দিয়েছে তাদের কোনো মামলা নেই। ভালো করে শোনো তোমরা, যে কেসগুলোতে মামলা আছে এই মামলা মানলাম, মামলা আছে তাই ঝামেলা। 2022 সালে টেট পরীক্ষা হয়েছে। গৌতম বাবু বলেছিলেন, প্রাইমারি শিক্ষা সংসদের যিনি প্রধান গৌতম বাবু, যে প্রতি বছরে দুবার করে নিয়োগ হবে। কবার করে নিয়োগ হবে? দুবার করে। 2022 ডিসেম্বরে পরীক্ষা হয়েছিল টেট পরীক্ষা। 2023 ফেব্রুয়ারি মাসে রেজাল্ট আউট হওয়ার কথা। তো এই রেজাল্ট আউট হয়েছিল, রেজাল্ট আউট হয়েছিল, তারপরে নিয়োগ হওয়ার কথা, যেভাবে নিয়োগ করার পদ্ধতি, ইন্টারভিউ ডাক বা কাউন্সিলিং ইত্যাদি ইত্যাদি। আজকে 2025, যেটা নর্মাল নিয়োগ সেটা হয়নি। তারপর আবার পরীক্ষা নিয়েছে 2023-এ, আবার 2023 ডিসেম্বর মাস নাগাদ পরীক্ষা দিয়েছে। মানে একটা নিয়োগ পরীক্ষা হলো, নিয়োগ কমপ্লিট হলো, আরেকটা পরীক্ষা। এসব পরীক্ষা নিয়ে কি হবে? সুপ্রিম কোর্টের আগে এইগুলো কমপ্লিট করতে বলা উচিত। পরীক্ষা কি নেওয়া হচ্ছে তাহলে বলছেন রাজ্যের ছেলে খেলা হচ্ছে, কোষাগার সম্পূর্ণ করা? হ্যাঁ ফালতু আর কিছু কিচ্ছু না, এগুলো সব পরীক্ষা ব্যাপারটি ফালতু। যে পরীক্ষাগুলো হয়ে গেছে, যে পরীক্ষা নিযুক্তিটা এখন অসম্পূর্ণ আছে ওটা নিযুক্ত করবে, নতুন পরীক্ষা দরকার নেই কিছু। সুপ্রিম কোর্ট এসএসসি মামলায় একদম নয়া মোড়। র্যাঙ্ক জাম্প করা চাকরিহারারা এসএসসির নতুন নিয়োগ পরীক্ষায় বসার সুযোগ পাবেন না, তা একদম স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের নির্দেশে ফের ধাক্কা। আরো বিপাকে এসএসসির র্যাঙ্ক জাম্প করা চাকরিহারারা। এসএসসির দেওয়া হিসেব অনুযায়ী নবম দশমে র্যাঙ্ক জাম্প করে চাকরি 185 জন পেয়েছিলেন এবং একাদশ দ্বাদশে র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছিলেন 39 জন শিক্ষক। এবার এরাও কি সরকারের ঘাড়ে চেপে বসবে? নৃত্য করবে, নৃত্য। কি মজা কি মজা বলেছে, নৃত্য করি নৃত্য। আচ্ছা আমি বুঝতে পারছি না, আচ্ছা এইসব ওই তো দয়ার দান। আচ্ছা তুমি আমাকে এত বকবক করাচ্ছ, আচ্ছা বলো তো, এই যারা অযোগ্য যোগ্যদের তালিকায় 26,000-এর মধ্যে তো নন টিচিং ছিল, সেই নন টিচিংদের মধ্যে ইতিমধ্যে তো ফাঁসি হয়ে গেছে। মানে তাদের যোগ্যরও চাকরি গেছে, অযোগ্যরও চাকরি গেছে। মুখ্যমন্ত্রী তাদেরকে বলছেন না না, গোটাটার মতো ধর্মশাই শোনো না, কে যোগ্য অযোগ্য ভাগ হয়েছে আগে উত্তর দাও। গ্রুপ ডি হচ্ছে 20,000 আর গ্রুপ সি হচ্ছে 25,000। দয়ার দান 2026 পর্যন্ত চলবে। ভোটের কাজে তোমরা কি সাহায্য করছে দেখবো, তারপর পেছনে এক লাথি মারো, ছিটকে ফেলা দেবো, চাকরি চলে যাবে। বুঝতে পারছি, জোকার ভিত্তি সব আর কি। সুপ্রিম কোর্ট ঠিক করলো এটা। যোগ্য অযোগ্য নির্বাচন করা হলো, কিছু হলো, সেখানে অযোগ্যদেরকে টাকা ফেরত দিতে হবে তো। নন টিচিং এর যারা টেন্টেড বলা হচ্ছে তাদের টাকা ফেরত দিতে হবে তো। কাগজে টাকা ফেরত দিয়ে সেগুলো বলা হচ্ছে, সবাইকে বের করে দিল, ওদের ফাঁসি হয়ে গেল। আর এই শিক্ষকদের যোগ্যদের ফাঁসি হবে কবে? আমি আগেও বলেছি 2025 সালে ডিসেম্বর মাসের 31 তারিখে। ওই দিন রাতে সব যোগ্যদের ফাঁসি হয়ে যাবে, হয়ে গেল। আমি একটা প্রশ্ন করব। ইতিমধ্যে আমরা জানতে পাচ্ছি বিকাশ ভবনে বিক্ষোভরত আন্দোলনরত যে সমস্ত যোগ্য শিক্ষক ছিলেন তারা বলছেন এরপর আন্দোলন নবান্নমুখী হবে এবং তাদের আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস, তিনি বলছেন যে এসএসসি 2016 সালের প্যানেলের অনশনকারী যোগ্য চাকরিহারাদের পক্ষ থেকে আমরা জানাচ্ছি যে 12 দিন ধরে বিকাশ ভবনের সামনে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। রাজ্য সরকার বিগত 1 বছর ধরে ওএমআর মিরর ইমেজ এর কপি সিবিআই এর কাছ থেকে নিয়ে কেন চাকরি বাজার দেবে না? ফালতু। আবার 26,000-এর চাকরি চলে গেল, 26,000-এর বেতন, সেটা লক্ষ্মীর ভান্ডারে যাবার কথা। এই তোমাদের মতো আর বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো লোকেদের জন্য ঝামেলা হয়ে গেল, 25% বকেয়া দিয়ে দিতে হবে। আরে লক্ষ্মীর ভান্ডার দিলে গরিব লোকদের সাহায্য হয়, ভোটটা পাওয়া যায়। বকেয়াতে কে ভোট দেবে? এইসব লোকেরা ভোট দেবে? তাই সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন, কি করবো এখন দেখি, কি করা যায়, কি করে ফাঁক পাওয়া যায় দেখি। ব্যাপারটা এইটা, চাকরি চলে যাক এটা চাইছে, চাকরি বন্ধ হয়ে গেলে সরকার চাইছে, বেতন দিতে হবে না। এই যে 32,000 চাকরি চলে যাবে, বেতন দিতে হবে না, ওই জনপ্রিয় স্কিমগুলোতে টাকা যাবে। জনপ্রিয় স্কিম আছে, পুজো ক্লাব আছে, পূজা আর্চা হবে, জগন্নাথ মন্দির আছে, চলবে। আমি অন্য কথা বলছি, শুনুন, মোদ্দা কথা এসো, যে আমাদের পশ্চিমবঙ্গে চলছে নাকি, অপরাধীদের শাস্তি হয়েছে, কিছু হয়, আমাদের শাস্তি হচ্ছে, কোনো ভাবনা চিন্তা আছে? অপরাধীদের শাস্তি হওয়ার জন্য কি কোনো ভাবনা চিন্তা আছে? অপরাধ তো আরো বাড়ছে। আচ্ছা ওই যে সুমনের নাম বললো, চিনি, আমাকে শ্রদ্ধা ভক্তি করে, ওদের মধ্যেও দুটো গ্রুপ হয়ে গেছে। একটা গ্রুপ বসে গেছে আর একটা গ্রুপ বিভিন্ন রাজনীতি দলের কাছে দৌড়চ্ছে, সিবিআই এর কাছে গল্প করছে, বিজেপির কাছে কি গল্প করছে, আর কংগ্রেসের কাছে কি গল্প করছে। আবার ওরা কি ভাঙচুর করেছে নাকি মারধর করেছে নাকি কিছু করেছে, তার জন্য আমার শোক হয়ে গেছে। সুপ্রিম কোর্ট মায়া করে বললো ঠিক আছে, কার্যকরী করতে দেওয়া যাবে না, জানালো। সেটাই বলছি তো, শর্ত আছে। আবার
যে আমরা আর বিকাশ ভবনে বসবো না, বিনিময় শোকজও হবে না। তার কি হলো আন্দোলন? আমরা আর বিকাশ ভবনে বসবো না, প্রকাশ করবো নিজেদের। তোমাদের শোকজও আর করা হচ্ছে না, ছেড়ে দেওয়া হলো, মুক্তি দেওয়া হলো না। এতক্ষণ ধরে কি হলো? শোকজ থেকে মুক্তি পেলাম, এইটুকু। তাকে তো ব্ল্যাকমেলিং এর শিকার হলো। কিচ্ছু নেই। কে আছে? চাকরি এই যে যারা ওদের কাছে সব যাচ্ছিল, মিডিয়া ফিডিয়ার লোকজন সব যাচ্ছিল, আমার না ভাঁওতাগিরি মনে হচ্ছে, সব ভাঁওতাবাজ। কিচ্ছু নেই পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের আদর্শ ছিল কৃষ্ণেন্দু, ওই বাচ্চাটা। আমি পরিষ্কার করে বলছি, রাজ্য থেকে বিবেকবান মানুষ মরে গেছে।